সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা এই করোনা মহামারীতে নিশ্চয়ই ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমি মোহাম্মদ আইয়ুব আলী, সহকারী শিক্ষক, বরগুনা মাধ্যমিক বিদ্যালয় গণিত অনলাইন ক্লাস কার্যক্রম আরম্ভ করতে যাচ্ছি। তোমরা যে যেখানে আছো না কেন, আমার এই ক্লাসটি অত্যন্ত আনন্দের সহিত নিরাপদে থেকে স্বাস্থ্যবিধি মেনে আমার এই ক্লাসটি উপভোগ করবে বলে আমি আশা করছি। তোমরা তোমাদের হ্যান্ড নোট খাতা, মেন বুক, কলম, পেন্সিল, অন্যান্য সরঞ্জামাদি যদি প্রয়োজন হয় এগুলো সাথে নিয়ে আমার এই ক্লাসটি উপভোগ করবে। আজকের আমার পাঠের বিষয় দশম শ্রেণীর ত্রয়োদশ অধ্যায়ের সসীম ধারা। আমার এই পাঠ শেষে তোমরা যা যা শিখতে পারবে সেটা আমি বোর্ডে লিপিবদ্ধ করছি। 1 নম্বর, তোমরা যা শিখতে পারবে। 1 নম্বরে অনুক্রম ও ধারা কি ও ইহার মধ্যে পার্থক্য কি তা জানতে পারবে। 2 নম্বরে সমান্তর ধারা ও গুণোত্তর ধারার ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বরে সমান্তর ধারার n-তম পদ ও n-তম পদের সমষ্টি নির্ণয় করে ইহার সাহায্যে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আমরা যদি পাঠ শেষে যা যা জানবো একটু যদি মনোযোগ দিই, আমার মনে হয় অনেক টপিকস আগানো যায়। প্রথমে আমি বলছি অনুক্রম ও ধারা কি। একটা অধ্যায়ের পাঠ শেষের মূল কথা কিন্তু এগুলো লেখা থাকে। অনুক্রম ও ধারা কি, ইহার মধ্যে পার্থক্য কি তা জানতে পারবে। সমান্তর ধারা ও গুণোত্তর দ্বারা ব্যাখ্যা করতে পারবে। সমান্তর ধারার n-তম পদ ও n-তম পদের সমষ্টি নির্ণয় করে ইহার সাহায্যে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আমরা প্রথমে অনুক্রম কি এই বিষয়টি নিয়ে আলোচনা করি। তোমরা বাস্তবিক ক্ষেত্রে ক্রম শব্দটির সাথে পরিচিত আছো। ক্রম, কয়রা ক্রম, ক্রম। আমরা ক্রম বলতে কি বুঝি? দোকানদার ভোগ্যপণ্য সাজিয়ে রাখে ক্রম অনুসারে। আমরা স্কুলে অ্যাসেম্বলি করাই, সেটাও কিন্তু ক্রম অনুসারে দাঁড় করাই স্টুডেন্টকে। নাটক, অভিনয়ে, বিভিন্ন সামাজিক কালচারালে ক্রম অনুসারে অভিনয় করে। এছাড়াও আমরা ছোট থেকে বড় ক্রমে লেখি, বড় থেকে ছোট ক্রমে লেখি, হালকা থেকে ভারী ক্রমে লেখি ইত্যাদি বিভিন্ন বাস্তবিক ক্ষেত্রে আমরা ক্রম শব্দটি ব্যবহার করি। আসলে ম্যাথমেটিক্সে নতুন কিছু নয়, এই ক্রম থেকেই অনুক্রম শব্দটি আসছে। আমরা তাহলে অনুক্রম কীভাবে বুঝতে পারি? আমরা একটু পোস্টার পেপার টানিয়ে আমরা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা দুইটি অনুক্রমের উদাহরণ দিচ্ছি, 1 2 3 4 5 ... n। অন্য আরেকটি উদাহরণ দিচ্ছি 2 4 6 8 10 ... yn। এ দ্বারা আমরা কি বুঝি? এই রাশি উপরের তালিকায় প্রথম তালিকায় 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5 আসছে, এরকম করতে করতে n সংখ্যক পদ আসতে আছে। এটা একটা অনুক্রম। দেখো এই অনুক্রমটার ভিতর কি আমরা পাচ্ছি, খুঁজে পাচ্ছি কি 1-এর পর 2 এক ব্যবধান, 2-এর পর 3 এক ব্যবধান, 3-এর পর 4 এক ব্যবধান।
অর্থাৎ এতে ধারাবাহিকতা ঠিক আছে। অন্য একটা তালিকায় লিখছি আমি 2, 4, 6, 8, 10। এ জায়গায় 2-এর পর 4, 4-এর পর 6, 6-এর পর 8, 8-এর পর 10 ডট 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 ওয়াইজেন। অর্থাৎ এ জায়গায় একটা ধারাবাহিকতা আছে। তাহলে আমার অনুক্রমের সংজ্ঞাটা আমরা কীভাবে দিতে পারি, যে আমরা অনুক্রমের উদাহরণ একটু পোস্টার পেপারে ব্যাখ্যা করছি। অনুক্রমের সংজ্ঞাটা কি, তাহলে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে এমনভাবে সজ্জিত থাকে যে প্রত্যেক রাশি তার পূর্ববর্তী ও পরবর্তী পদের সাথে কীভাবে সম্পর্কিত তা জানা যায়, এরকম রাশিকে অনুক্রম বলে। অর্থাৎ আমরা এই যে লিখছি 1, 2, 3, 4, এই প্রত্যেকটা রাশি তার পূর্ববর্তী এবং পরবর্তী পদের সাথে কীরকম সম্পর্কিত, এটা কিন্তু অনুক্রমের মাধ্যমে জানা যাচ্ছে। হ্যাঁ, অনুক্রম তাহলে কি, কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে এমনভাবে সজ্জিত থাকে যে প্রত্যেক রাশি তার পূর্ববর্তী ও পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, এরকম রাশিকে অনুক্রম বলে। দেখা যাচ্ছে এই 4-এর সাথে তার পূর্ববর্তী পদ 2-এর এবং তার পরবর্তী পদ 6-এর সম্পর্ক আছে। কীরকম সম্পর্ক, 2 ব্যবধান। আবার এই 6-এর সাথে তার পরবর্তী পদ 8 এবং তার পূর্ববর্তী পদ 4 এর সাথে সম্পর্ক আছে। অর্থাৎ 2 আমরা যদি বিয়োগ করি তাহলে এই থেকে 2 কম, আবার এই থেকে 2 বেশি। তাহলে দেখা যাচ্ছে এই পদের সাথে পূর্ববর্তী এবং পদের সাথে একটা সম্পর্ক আছে। দিস ইজ অনুক্রম, সিকোয়েন্স, ইংলিশে বলে সিকোয়েন্স। আমি এবার অনুক্রমের কতগুলো সাধারণ পদ লিখে দিচ্ছি, সেই থেকে আমরা অনুক্রম নির্ণয় করব। প্রথম সাধারণ পদ 1/n, দ্বিতীয় সাধারণ পদ n-1 ডিভাইড বাই n+1, তৃতীয় সাধারণ পদ 1/2n। এ দ্বারা আমরা কীভাবে অনুক্রম নির্ণয় করব, আমরা প্রথম সাধারণ পদে n = 1, 2, 3, 4 এরকম অনেকগুলো সংখ্যা বসিয়ে আমরা সাধারণ পদ নির্ণয় করতে পারি। তাহলে আমরা n = 1 বসাই, তখন হয় কত, প্রথম পদ হইবে 1/1 = 1, দ্বিতীয় পদ হবে 1/2 মানে হাফ, তৃতীয় পদ হবে 1/3, চতুর্থ পদ হবে 1/4, এভাবে আসবে। তা দিস ইজ সিকোয়েন্স, এটা একটা অনুক্রম। দ্বিতীয় সাধারণ পদটিতে আমরা n এর মান 1 বসাই। 1 বসালে কি হয়, n-1 ডিভাইড বাই n+1। n এর মান 1 বসালে উপরে হয় 0, নিচে হয় 1+1, 2/0 = 0। দ্বিতীয় পদ হবে n এর মান 2, 2-1, নিচে 2+1, তাতে আসতে আছে আমাদের 1/3। তৃতীয় পদ হবে n-1 মানে 3-1 ডিভাইড বাই 3+1, তাতে আসতে আছে 2/4, কাটাকাটি করলে আমাদের হাফ। এইভাবে তাহলে আমরা অনুক্রমটা পাচ্ছি। প্রথম পদে অনুক্রম পাচ্ছি 0, দ্বিতীয় পদে অনুক্রম পাচ্ছি 1/3, তৃতীয় পদে পাচ্ছি হাফ, এভাবে ডট ডট। এটা একটা অনুক্রমের উদাহরণ, এটা একটা অনুক্রমের উদাহরণ। এবার আমরা অন্য একটা ব্যবহারিক ক্লাসের মাধ্যমে আমি অনুক্রমটা বিস্তৃত তোমাদের বুঝিয়ে দেব। আমি এবার ব্লকের মাধ্যমে তোমাদের অনুক্রম দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যদি প্রথম 4টা ব্লক স্থাপন করি, পরবর্তীতে আমি 8টা ব্লক নেব, এরপরে আমি 12টা ব্লক নেব, এভাবে ব্যবধান তাহলে কত, প্রথম ব্লকে প্রথম আছে কিন্তু 4টা ব্লক, দ্বিতীয়তে আছে 8টা, তৃতীয়তে আছে 12টা, তাহলে ব্যবধান কত, 4 করে বৃদ্ধি পাচ্ছে। এটা একটা অনুক্রম। এরপরে আমি প্রথম ক্ষেত্রে ব্লক নেব 2টা, দ্বিতীয় ক্ষেত্রে ব্লক নেব 4টা, এরপরে তৃতীয় ক্ষেত্রে ব্লক নেব 6টা, 2টা 4টা আর 2টা 6টা, তৃতীয় ক্ষেত্রে ব্লক নেব 8টা, 4, 2, 6, 7, 8। এটা দেখা যাচ্ছে প্রথম ক্ষেত্রে ব্লক হচ্ছে 2টা, দ্বিতীয় ক্ষেত্রে 4টা, তৃতীয় ক্ষেত্রে 8টা, চতুর্থ ক্ষেত্রে আমার হচ্ছে 8 আর 2 10টা। তাহলে দেখা যাচ্ছে 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা একটা অনুক্রমের প্রকৃষ্ট উদাহরণ। কি আমার মনে হয় তোমরা ব্লকের মাধ্যমে নিশ্চয়ই আমার এই উদাহরণটা বুঝতে পারছো। অর্থাৎ একটা সিকোয়েন্স হলো যে একটা ধারাবাহিক ক্রমে সজ্জিত আছে। আমি আবারও তোমাদেরকে অনুক্রমের উদাহরণ প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথম ক্ষেত্রে ব্লক হচ্ছে 2টা, দ্বিতীয় ক্ষেত্রে 4টা, তৃতীয় ক্ষেত্রে 6টা, চতুর্থ ক্ষেত্রে 8টা। তাহলে দেখা যাচ্ছে একটা ধারাবাহিক ক্রমে সজ্জিত আছে। প্রথম ক্ষেত্রে 2টা, 4, 6, 8, এটা একটা অনুক্রম উদাহরণ। অন্যভাবে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। প্রথম ক্ষেত্রে ব্লক হচ্ছে 4টা, দ্বিতীয় ক্ষেত্রে ব্লক হচ্ছে 8টি, তৃতীয় ক্ষেত্রে ব্লক হচ্ছে 12টি, এরপরে হচ্ছে 12, 8, 4, 16,
তাহলে দেখা যাচ্ছে এ জায়গায় কিন্তু একটা ধারাবাহিকতা রক্ষিত হচ্ছে। আমি প্রথম ক্ষেত্রে 4টা ব্লক স্থাপন করছি, দ্বিতীয় ক্ষেত্রে 8টা, তৃতীয় ক্ষেত্রে 12টা, চতুর্থ ক্ষেত্রে 16টা। দিস ইজ অনুক্রম। এটাকে আমরা ব্লকের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। আমার মনে হয় এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের অনুক্রমের পরে আমি তোমাদের ধারা নিয়ে আলোচনা করব। ধারা তোমরা যদি অনুক্রমটা বুঝতে পারো, আমার মনে হয় ধারাটা তোমাদের কাছে অত্যন্ত সহজ মনে হবে। অনুক্রমে ছিল 1 2 3 4 ডট 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 এন। দ্বিতীয় ক্ষেত্রে ছিল 2 4 6 8 ডট 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 টোয়াইজ এন। এখন যদি এই অনুক্রমের মাঝখানে কমা না বসিয়ে আমরা যদি প্লাস চিহ্ন বসাই, তাহলে আমরা একটা ধারা পেয়ে যাই। আবার দ্বিতীয় অনুক্রমটিতে যদি মাঝখানে প্লাস চিহ্ন বসাই, তখন আমরা একটা ধারা পেয়ে যাই। এই ধারা আবার দুই ভাগে ভাগ করছে, একটা সমান্তর ধারা আর একটা গুণোত্তর ধারা। সমান্তর ধারা 2 নম্বরে গুণোত্তর ধারা। আমি তোমাদের আজকের বেশিরভাগই সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। সমান্তর ধারা বলতে আমরা কি বুঝি, অর্থাৎ কোনো ধারায় যদি পরপর 2টি পদের বিয়োগফল সমান থাকে তখন সেটিকে আমরা বলবো সমান্তর ধারা। যেমন আমি যে এই প্রথমে 1 নম্বর ধারায় 1 2 3 4, তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল 1, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগফল 1, তৃতীয় পদ থেকে চতুর্থ পদের বিয়োগফল আমাদের 1। দিস ইজ সমান্তর ধারা। এটাকে আমরা সমান্তর ধারা বলবো। দ্বিতীয় ধারাটিতে 2 4 6 8, এক্ষেত্রেও দেখা যাচ্ছে 2টে পদের বিয়োগফল, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে আমরা রাশি পাবো 2, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে আমরা বিয়োগফল পাবো 2, আবার 8 থেকে 6 বিয়োগ করলে আমরা বিয়োগফল পাবো 2। এটাকে সমান্তর ধারা বলা যাবে। আমরা এবার সমান্তর ধারার আবার ধারাকে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো সসীম ধারা আর একটা অসীম ধারা। সসীম শব্দের অর্থ কি তোমরা আমার মনে হয় জানো, আর অসীম শব্দের অর্থও জানো। অসীম মানে যার সীমা নেই, আর সসীম মানে যার সীমা আছে। এই যে ধারাটা লিখছি 1 2 3 4 ডট 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 এন, এন বলতে আমরা কি বুঝি? অসংখ্য, অর্থাৎ এর কোনো সীমা নেই। দিস ইজ অসীম ধারা। আবার যদি আমরা এ জায়গায় 2 4 6 8 প্লাস 100 বসাই, 100, এই যে ধারাটা লিখছি এটা একটা সসীম ধারা, কারণ এর সীমা আছে, অর্থাৎ 100 পর্যন্ত। এটাই আমাদের সমান্তর ধারার ব্যাখ্যা। এবার আমি অন্য টপিকসে যাব। সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয় বা এনতম পদ নির্ণয় কীভাবে আমরা নির্ণয় করব। ধরি একটি সমান্তর ধারার প্রথম পদ এ, সমান্তর ধারার সাধারণ অন্তর ডি। তাহলে ধারাটির দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ হবে, আমরা আগে এনতম পদের সূত্রটি একটু আলোচনা করি। সূত্র হলে এনতম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন যদি আমরা এই এনতম পদে এন এর মান 2 বসাই, তাহলে আমরা দ্বিতীয় পদ পেয়ে যাব এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস ডি। এই গেলে দ্বিতীয় পদ। এরপর তৃতীয় পদে এন এর মান 3 বসাবো, তাহলে তৃতীয় পদ এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস টুয়াইস ডি। চতুর্থ পদ এন এর মান 4 বসাবো, তাহলে আমাদের কি দাঁড়ায়? এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি, আমাদের এ প্লাস 3ডি। তাহলে আমরা ধারাটিকে যদি আমরা সাজিয়ে লিখি, প্রথম পদ, অতএব ধারাটি প্রথম পদ পেলাম এ, দ্বিতীয় পদ পেলাম এ প্লাস ডি, তৃতীয় পদ পেলাম এ প্লাস টুয়াইস ডি। এভাবে অসংখ্য রাশি আসতে পারে ডট 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 এন। তাহলে আমরা এই রাশিটি পেলাম এনতম পদ পর্যন্ত, অর্থাৎ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি
এ জায়গায় কি আসে আমাদের এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যদি আমরা সরল করি এ প্লাস এন ডি মাইনাস ডি, এভাবে আসবে ধারাটি। এবার আমরা সমান্তর ধারার এনতম পদের সাহায্যে কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় এটা তোমাদের আলোচনা করছি। যদি বলি একটা ধারার, একটি সমান্তর ধারার প্রথম পদ 2 সাধারণ অন্তর সাধারণ অন্তর 3, তাহলে দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ হবে, সূত্র হলো আমাদের এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এর মান আমরা পেয়েছি 2, এনের মান দ্বিতীয় পদে এনের মান 2 মাইনাস 1, ডি এর মান 3, তাহলে 2 প্লাস 1 ইন্টু 3, 2 প্লাস 3 সমান সমান 5। অনুরূপভাবে তৃতীয় পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এর মান আমাদের 2, এনের মান তৃতীয় পদে এনের মান 3 মাইনাস 1, ডি এর মান আমাদের 3। তাহলে সরলীকরণ করলে আসছে কি আমাদের 2 প্লাস 3 এখানে এক গাল থাকে 2 ইন্টু 3, 2 প্লাস 3 দুগুণে 6, 4 2 8। তাহলে আমরা ধারাটা কীভাবে পেলাম? সুতরাং ধারাটি প্রথম পদ 2, দ্বিতীয় পদ 5, তৃতীয় পদ 8 প্লাস ডট 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 এভাবে আসবে। তাহলে আমরা সংখ্যা প্রতীকের সাহায্যে এবার কিন্তু আমরা ধারা নির্ণয় করতে পারলাম। অনুরূপভাবে যদি বলে একটা সমান্তর ধারার প্রথম পদ 2 সাধারণতর 3 হলে 22তম পদ কত? 22তম পদ কত? এটা আমরা কিভাবে করব? আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আমরা এনতম পদের সূত্রটা জানি যে সমান্তর ধারার এনতম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের চাইছি কি জায়গায় 22তম পদ। তাহলে 22তম পদ চাইলে এর মান বসাই 2 প্লাস এন এর মান 22 মাইনাস 1 আর ডি এর মান 3, 2 প্লাস 22 থেকে এক গাল থাকে 21 ইন্টু 3, 2 প্লাস 3 21 63, 65। 22তম পদ আমাদের 65। এভাবে যে কোনো তম পদ চাক আমরা কি পারবো না? অবশ্যই পারবো। এভাবে 100তম পদ এনের জায়গায় 100 বসিয়ে দেব। অর্থাৎ যদি কোনো অঙ্কে প্রথম পদ এবং সাধারণ অন্তর জানা থাকে তাহলে আমরা যে কোনো উপায়ে আমরা যে কোনো পদ সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এবার আমি অন্য টপিকসে আসবো। এবার আমরা কি কি শিখছিলাম সেটা আমি আলোচনা করি যে এনতম পদ এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করে এর সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান। তাহলে আমরা এনতম পদ নির্ণয় করা শিখছি। এবার আমরা এনতম পদের সমষ্টি আমরা জানি সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি Sn equal to n by 2 into 2ij plus n minus 1 into d। এই সূত্রটা আমরা কিভাবে প্রমাণ করব? প্রমাণ করে এর সাহায্যে আমরা কিভাবে অঙ্ক করব আমি এটা তোমাদের এখন শিখিয়ে দিচ্ছি। আমরা ধরি
সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা এন, পদ সংখ্যা এন, শেষ পদ পি এবং এন সংখ্যক পদের সমষ্টি এস এন। তাহলে আমরা কীভাবে ধারাটা লিখতে পারি? এস এন সমান এ প্লাস ডি প্লাস এ প্লাস টুয়াইস ডি প্লাস ডট 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 পি মাইনাস টুয়াইস ডি প্লাস পি মাইনাস ডি প্লাস পি। আমরা কি এটা সাজিয়ে বুঝতে পারছি কীভাবে সাজাইলাম? আমি তোমাদের অন্যভাবে আর একটু বোঝানোর চেষ্টা করি। অন্য এটা নোট, যদি আমরা ধারাটা এভাবে লিখি 1 2 3 প্লাস ডট 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 100, এই শেষ পদ হইলে যে 100 যেটা পি এর মান, এর আগে হবে 99, অর্থাৎ শেষ পদ থেকে সাধারণ অন্তরটা বিয়োগ করলে আমরা 99 পেয়ে যাই। এরপর হবে 98, শেষ পদ থেকে 2 বিয়োগ করলে আমরা এই রাশির মান 98 পাই। অর্থাৎ আমরা এই জায়গায় একটা ধারা লিখছি। এই ধারাটিকে আমরা কি বুঝতে পারছি? আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এই ধারাটিকে আমরা উল্টোভাবে সাজাই, এস এন ইকুয়াল টু পি প্লাস পি মাইনাস ডি প্লাস পি মাইনাস টুয়াইস ডি প্লাস ডট 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 এ প্লাস টুয়াইস ডি প্লাস এ প্লাস ডি প্লাস এ। তা আমরা যোগ করে দিই, যোগ করে এ জায়গা হয় 2SN, এ জায়গা হয় এ প্লাস পি প্লাস এ জায়গায় ডিতে ডিতে কাটা যাচ্ছে, তাকে থাকে আমাদের এ প্লাস পি, এ জায়গায় টুয়াইস ডি কাটা যাচ্ছে, থাকে আমাদের এ প্লাস পি প্লাস ডট ডট টুয়াইস ডি কাটা যাচ্ছে, থাকে আমাদের এ প্লাস পি প্লাস ডি কাটা যাচ্ছে, থাকে আমাদের এ প্লাস পি, এ জায়গায় থাকে আমাদের এ প্লাস পি। তাহলে আমরা এই জায়গায় এ প্লাস পি পেলাম, অসংখ্য এ প্লাস পি পেলাম। তাহলে আমরা লিখতে পারি এন সংখ্যক এন ইন্টু এ প্লাস পি, 2SN ইকুয়াল টু এন ইন্টু এ প্লাস পি, এস এন সমান n/2 ইন্টু এ প্লাস পি। এইটা একটা সমীকরণ দিলাম 1। আমরা জানি কোনো সমান্তর ধারার n-তম পদ সমান সমান শেষ পদ, সমান সমান শেষ পদ পি। তাহলে n-তম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু ডি সমান সমান পি, অর্থাৎ পি এর একটা মান পেলাম a প্লাস n-1 ইন্টু ডি। পি এর মানটা 1 নঙে বসিয়ে দিই। সুতরাং এস এন ইকুয়াল টু কী পাই? n/2, পি এর মান বসিয়ে পাই আমরা a প্লাস n-1 ইন্টু ডি, সেকেন্ড ব্র্যাকেট দিই আমরা n/2, এ জায়গা হয় টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। এই আমাদের n সংখ্যক, অর্থাৎ সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি আমরা n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি প্রমাণিত। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। ধরি সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা এন, শেষ পদ পি এবং এন সংখ্যক পদের সমষ্টি এস এন। তাহলে আমরা ধারাটা কীভাবে লিখতে পারি? এ প্লাস ডি প্লাস এ প্লাস টুয়াইস ডি প্লাস ডট ডট এ প্লাস পি মাইনাস ডি, মাঝখানে কিন্তু অনেকগুলো পদ আছে, প্লাস পি মাইনাস ডি প্লাস পি। এই ধারাটিকে আমরা বিপরীত ক্রমে সাজাই, অর্থাৎ এই লাস্ট পদ আমরা প্রথমে নিয়ে আসি। তার লাস্ট পদ ছিল পি, প্রথমে আনলে কি হয়? পি প্লাস পি মাইনাস ডি প্লাস পি মাইনাস টুয়াইস ডি প্লাস এ প্লাস টুয়াইস ডি, এইটা গেছে আমাদের এ জায়গায়। এরপরে এ প্লাস ডি প্লাস এ, এরপরে আমরা এটা যোগ করে দিচ্ছি। তো এস এন যোগ করলে 2SN, এ প্লাস পি
ডি ডি কাটা যাচ্ছে, থাকে আমাদের এ প্লাস পি। টোয়াইস ডি কাটা যাচ্ছে, থাকে আমাদের এ প্লাস পি। পি টোয়াইস ডি কাটা যাচ্ছে, থাকে আমাদের এ প্লাস পি। ডি ডি কাটা যাচ্ছে, থাকে আমাদের এ প্লাস পি, এ প্লাস পি। অর্থাৎ আমাদের এ জায়গায় এন সংখ্যক এ প্লাস পি। আমরা এই থেকে সমাধান করে এস এন এর মান বের করলাম। এস এন সমান এই 2 নিচে আসছে, এন এর নিচে আসছে n/2 × a প্লাস পি। আমরা জানি সমান্তর দ্বারার nতম পদ সমান সমান শেষ পদ মানে পি, অর্থাৎ nতম পদের যে মানটা এটা হল পি এর মান। অর্থাৎ nতম পদ আমরা জানি a + n - 1 × d সমান সমান পি। এই পি এর একটা মান পেলাম, এই পি এর মান 1 নং সমীকরণে বসাই। এই 1 নং n/2 আছে, এ আছে, পি এর মান হলো a + n - 1 × d, সেই মানটা এই জায়গায় বসিয়ে দিচ্ছি আমরা। a + n - 1 × d, এ আর এ টোয়াইজ এ প্লাস n - 1। এভাবে আমরা সমান্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টির সূত্র প্রমাণ করতে পারি। এবার আমরা লাস্ট পর্যায়ে এসে পৌঁছেছি। আমার মনে হয় আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আমরা মনে তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, আমি এবার তোমাদের বাড়ি কাজ দিয়ে আমার ক্লাস শেষ করব। এবার বাড়ি কাজ তোমরা লিখে নাও। 1 নম্বরে তোমরা কয়েকটি অনুক্রমের সাধারণ পদ লিখে অনুক্রমটি লিখবে। 2 নম্বরে একটা ধারা দেব, 2 4 6 + 8 + ... + 100। এই ধারাটার সমষ্টি নির্ণয় করবে। অর্থাৎ ওই যে আমি তোমাদের nতম পদ শেখানো হয়েছে এবং nতম পদের সমষ্টি নির্ণয় করার সূত্র শেখানো হচ্ছে, ওই সূত্র দুইটার মাধ্যমে তোমরা বাড়ির কাজটি করবে। আশা করি আমার ক্লাস তোমাদের ভালো লেগেছে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই মহামারীতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।